কথায় আছে না যে সবকিছুর বেশি বেশি ভালো নয়। আজকের গল্পে আমরা এর বড় একটি উদাহরণ দেখব, যেখানে এক ধনী পরিবার নিজেদের সুরক্ষাকে এতটাই বাড়িয়ে তুলেছিল যে পরবর্তীতে তা তাদের মনের অজান্তে একটি বড় শাস্তিতে পরিণত হয়েছিল। আর সেটি হলো মাটির নিচে একটি বাংকারে 37 বছর পৃথিবীর প্রত্যেক মানুষের অজান্তে বসবাস করা, এবং যেটি তাদের ভুলের কারণেই হয়েছিল। ভাবতে পারছো গল্পটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে? মূল গল্পে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবা, আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। গল্পটা শুরু হয় 1962 সালে, যখন সোভিয়েত ইউনিয়ন কিউবায় মিসাইল টেস্ট করতে চায়, যা ছিল যুক্তরাষ্ট্রের একেবারেই কাছাকাছি। এমন পরিস্থিতিতে কিউবা এবং সোভিয়েত ইউনিয়নের এই পদক্ষেপের মোকাবেলা করতে যুক্তরাষ্ট্রও প্রস্তুতি গ্রহণ করছে। চারদিকে তখন ভয়ঙ্কর উত্তেজনা। নিউজে খবর চলছে যে অল্প দিনের মধ্যেই পারমাণবিক বোমা বিস্ফোরণ হতে পারে। এই ভয়ানক খবরটি জানতে পারে আমাদের সেই কাঙ্ক্ষিত ধনী ও অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করতে চাওয়া পরিবারটি, যাদের নাম ছিল কেলভিন এবং হেলেন। তারা নিজেদের একটু বেশি সেফ রাখতে চাইত। এই উদ্দেশ্যে কেলভিন বহু বছর ধরে মাটির নিচে একটি বিশাল বাংকার তৈরি করেছে, যা পারমাণবিক যুদ্ধ শুরু হলে তাদের প্রায় 37 বছর বেঁচে থাকতে সাহায্য করবে, এমনটাই তার ধারণা। এমনই একদিন তাদের বাসায় একটি পার্টি চলছিল। হঠাৎ করে টিভির নিউজে পরিস্থিতি আরও বেগতিক হয়ে উঠেছে জানতে পারে। সঙ্গে সঙ্গে পার্টি ক্যান্সেল করে দেয় সে। কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি করে কেলভিন আর হেলেন দুজনেই সেই সেফ বাংকারে ঢুকে পড়ে। এখন ভাগ্যের কি পরিণতি দেখো, ঠিক সেই মুহূর্তেই তাদের মাথার উপর একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে, যেটি কন্ট্রোল হারিয়েছিল। কিন্তু এই অতিরিক্ত সেফটি চাওয়া দুই মানুষ এই প্লেন দুর্ঘটনা বা প্লেন বিধ্বস্ত হওয়াকে তারা ভেবে নেয় পারমাণবিক বোম মনে হয় বিস্ফোরণ হয়েছে, কেননা এত জোরে শব্দ এবং এত জোরে ভূমির কম্পন, এটা শুধু পারমাণবিক বোমার হামলাকেই ইঙ্গিত করে। তারা ভেবে বসে যে পারমাণবিক বোম হয়তো বিস্ফোরণ হয়ে গেছে। এক সেকেন্ডও তারা দেরি করে না, দ্রুততার সাথে বাংকারের দরজা শক্তপোক্ত করে বন্ধ করে দেয় এবং সেটি পুরো 37 বছরের জন্য লক করে ফেলে। এবার লেও ঠেলা, নিজেদের অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে মনের অজান্তেই নিজেদেরকে 37 বছরের জন্য পৃথিবী থেকে আলাদা করে রাখল। ক্যালভিনের এই পরিস্থিতি দেখে প্রথমে হেলেন কিছুটা অনিচ্ছা প্রকাশ করলেও পরবর্তীতে রাজি হয়ে যায়। এরপর দিনের পর দিন তারা একসঙ্গে সময় কাটাতে থাকে এই বাংকারের মধ্যেই। অন্যদিকে বাইরে আমরা দেখতে পাই সেখানে অনেক পুলিশ অফিসার এসে সবকিছু তল্লাশি করছে। তারা বুঝতে পারে সম্ভবত এই দম্পতি সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে গেছে, কেননা যুদ্ধবিমানটি যখন বাড়িটির ওপর পড়েছিল তখন তারা বাসায় ছিল। অন্যদিকে মাটির নিচে বাংকারে সেই দম্পতি নিজেদের মতো করে আনন্দে দিন কাটাচ্ছিল। হঠাৎ করে আমরা দেখতে পাই হেলেন খুব অসুস্থ হয়ে পড়েছে, কারণ সে প্রেগনেন্ট ছিল এবং তার সন্তান জন্মদানের যন্ত্রণা শুরু হয়ে গেছে। ক্যালভিন তখন হতাশ না হয়ে হেলেনকে সর্বোচ্চ সাহায্য করে এবং শেষ পর্যন্ত হেলেন একটি ফুটফুটে সন্তানের জন্ম দেয়। তারা অনেক ভেবেচিন্তে বাচ্চাটির নাম রাখে অ্যাডাম। এরপর তারা তাদের সন্তানকে নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তারা টিভি দেখে, গুছিয়ে রাখা সকল সরঞ্জাম ব্যবহার করে এবং এরই মধ্য দিয়ে আনন্দেই দিন কাটাচ্ছিল। অন্যদিকে বাইরে আমরা দেখতে পাই তাদের বাড়ির ওপর অর্থাৎ বাংকারের ওপর একটি ছোট্ট হোটেল, এখানে হোটেল বললে ভুল হবে, এখানে বার বলাটাই বেস্ট হবে, ছোট একটি বার তৈরি হচ্ছে। কাজের সময় ওয়ার্কাররা বাংকারের যে লিফট ছিল সেটির এক অংশকে খুঁজে পায়, কিন্তু তারা সেটিকে গুরুত্ব না দিয়ে তার উপর দিয়ে কাজ চালিয়ে যায়। অন্যদিকে বাংকারের ভেতর এই তিনজন ছাড়া আর কেউ না থাকায় তাদের সময় কাটে একেবারেই অন্যরকমভাবে। একবার বাবা অ্যাডামকে ফাইটিং স্কিল শেখাচ্ছেন, আবার মা তাকে নাচও শেখাচ্ছেন। এভাবেই অ্যাডাম একটু ভিন্ন পরিবেশে ভিন্ন রকম মানুষ হিসেবে গড়ে উঠতে থাকে। এভাবেই তাদের দিনকাল কাটছিল। অন্যদিকে বাইরে আমরা দেখতে পাই সেই বারটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং সেখানে মানুষের সমাগমও হচ্ছে। আর বাংকারের ভেতরে হেলেন এবং ক্যালভিনের ছেলে অ্যাডামের জন্মদিন 30 বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে জন্মদিন উপলক্ষে বাবা মা অ্যাডামকে উপহার দেয় এবং জানতে চায় তার ইচ্ছা সম্পর্কে। অ্যাডাম তাদেরকে জানায় সে উপরে যেতে চায়, অর্থাৎ আকাশ দেখতে চায়, নদী দেখতে চায় এবং পৃথিবীতে বসবাসকৃত সব কিছুই দেখতে চায় সে নিজের চোখে। তখন তার বাবা ক্যালভিন তাকে জানায় সম্ভবত এখন যাওয়া যাবে না, কেননা পারমাণবিক বোম বিস্ফোরণের যে রেডিয়েশন এটি তোমাকে মেরে ফেলবে। তবে আর কয়েক মাসের মধ্যেই আমাদের 37 বছর পূর্ণ হবে এবং গেটটি আনলক হবে। এরপরে আমরা পৃথিবীতে যেতে পারবো। তখন সে উপর থেকে একবার ঘুরে আসতে পারবে। কয়েক মাস কেটে যায় আর সেই দিনটি চলে আসে যেদিন তাদের ওপরে যাওয়ার সময় হয়েছে। অ্যাডাম অর্থাৎ তার ছেলে, সে প্রথমে যেতে চায়, কিন্তু বাবা ক্যালভিন তাকে জানায় তুমি আমাদের একমাত্র সম্বল, উপরে যদি কোনো ক্ষতিকর সম্ভাবনা থাকে তুমি তা কাটিয়ে উঠতে পারবে না।
আগে আমি একবার ঘুরে আসি, এরপর তুমি যাবে। কথা মতো কেলভিন নীল ড্রেস পরে এবং মুখে সেফটি মাস্ক লাগিয়ে উঠে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই উপরের বারটি একদম নিকৃষ্ট অবস্থায় পড়ে রয়েছে এবং সেখানে এক মাতাল লোক দয়াল বাবার মতো সেজে বসে রয়েছে। হঠাৎ করেই সে অনুভব করে মাটি কাঁপছে। সে একটু সতর্ক হওয়ার আগেই মাটি ফুঁড়ে বেরিয়ে আসে ক্যালভিনের লিফট। মাতাল লোকটি ভাবে এটি কোনো দেবতা, আর তার পাপের কারণেই দেবতার আবির্ভাব হয়েছে। সেই মাতাল লোকটি তখন ক্যালভিনকে বাবা বলে ডাকতে থাকে এবং জানতে চায় তার কি কোনো দোষ ছিল। ক্যালভিন তাকে জানায়, না, তোমার কোনো দোষ নেই, সব দোষ মানুষের। এখানে ক্যালভিনের এমন প্রশ্নের উত্তর খুব স্বাভাবিক ছিল, কেননা ক্যালভিন ধরে নিয়েছে পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল, আর সেই বিস্ফোরণের কারণেই লোকটি এমন অদ্ভুত আচরণ করছে এবং হয় এক হিজড়ার সঙ্গে। ক্যালভিন সাধারণভাবে তার কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর জানতে চায়। হিজড়াটি শুধু উস্কানিমূলক ও বিভিন্ন নেগেটিভ কথা বলতে থাকে। ক্যালভিন তার কাছ থেকে জানতে চায় এখানে সে কোনো পুরুষকে দেখতে পাচ্ছে না কেন। তখন সে জানায়, আমাকেই আপনি পুরুষ হিসেবেও ব্যবহার করতে পারবেন। এরপর ক্যালভিন আর দেরি করে না, সেখান থেকে চলে যায় ঘটে যাওয়া সকল ঘটনা। কিন্তু যখনই সেই হিজড়াটির কথা বলতে চায়, ঠিক তখনই অ্যাডামকে বলে, তুমি কান বন্ধ করো এবং মনে মনে গান শোনো। অবাক করা বিষয় হলো ৩৫ বছরের মানুষ হয়েও বাবার এমন শিশুলভ কথায় অ্যাডাম রাজি হয়ে যায়। সে কানে হাত দিয়ে মনে মনে গান শুনতে থাকে। তখন ক্যালভিন হেলেনকে জানায় বোমার রেডিয়েশনের কারণে নাকি এমন কিছু প্রজাতির মানুষ উদ্ভব হয়েছে যারা পুরুষ ও মেয়েদের মতো একই কাজ করতে পারে। এই কথা শুনে হেলেন খুব অবাক হয়ে যায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় আগামী ১০ বছর আর কেউ উপরে যাবে না, অ্যাডাম কেউ উপরে পাঠানো যাবে না, আর এজন্য অ্যাডামও উপরে যেতে পারবে না। এই সিদ্ধান্তের কথা শুনে হেলেন খুব চিৎকার করতে থাকে। হঠাৎ করে এই মুহূর্তে কেলভিনের গুরুতর হার্ট অ্যাটাক হয়ে যায় এবং সে অনেক অসুস্থ হয়ে পড়ে। এই ফাঁকে হেলেন অ্যাডামকে উপরে পাঠাতে রাজি হয়। সে অ্যাডামকে জানায় উপরে গিয়ে তুমি কারোর সঙ্গে কথা বলবে না, শুধুমাত্র খুব প্রয়োজন হলেই কথা বলবে। আর কেউ যদি তোমাকে প্রশ্ন করে তুমি বলবে দূরের এক দেশ থেকে ব্যবসার কাজে আমি এসেছি। এখানে তোমাদেরকে আরো একটি কথা বলে রাখি, সেটা হলো ক্যালভিন সেই সময়কার এমন একজন মানুষ ছিলেন যিনি তার কাছে পৃথিবীর সব নামিদামি কার্ডগুলোকে সংরক্ষণ করে রাখতে বেশি পছন্দ করতেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই দামি কার্ডগুলো হয়তোবা এখনকার দুনিয়ার মানুষের কাছে শুধু কাগজের পাতা ছাড়া অন্য কিছুই নয়। যেহেতু এই কার্ডগুলো অ্যাডাম তার বাবা ক্যালভিনের কাছ থেকে পেয়েছিল, তাই সে এগুলো খুব যত্নের সঙ্গেই নিজের কাছে রেখে দিয়েছিল। যাই হোক, হেলেন অ্যাডামকে কিছু টাকা দেয় এবং বলে আশা করি এই টাকাগুলো এখন উপরে চলবে। এরপর সে অ্যাডামের হাতে একটি বড় লিস্ট ধরিয়ে দেয়। হেলেন তাকে আরও জানায় উপরে যাওয়ার পর প্রথমেই তুমি গ্রোসারি স্টোর খুঁজবে, যেখানে বিভিন্ন ধরনের পণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। এসব জিনিস কিনতে কিনতে যদি তোমার সন্ধ্যা লেগে যায়, তখন তুমি কোনো হোটেলে উঠে পড়বে এবং রাতটা সেখানেই কাটাবে। যাই হোক, তাদের কথা মতো অ্যাডাম উপরে যাওয়ার জন্য প্রস্তুত। সে লিফটে উঠে পড়ে এবং উপরের দিকে উঠতে থাকে। অন্যদিকে সেই মাতাল লোকটা উপরেই ছিল। সে বুঝতে পারে আবারও মাটি কাঁপছে, হয়তোবা দেবতা আবারও চলে আসবে, এবং ঠিক তাই ঘটে। মাটি কাঁপতে কাঁপতে উপরে উঠে আসে আরো একটি মানুষ। তখন সেই মাতাল মনে করে এটা হয়তোবা আরেকজন দেবতা, যার কাছে তার প্রার্থনা গ্রহণ করা রয়েছে। সে অ্যাডামকে প্রশ্ন করে তুমি কোন দেবতা? অ্যাডাম আরো সহজ সরল উত্তর, আমি ছেলে। অর্থাৎ সে বোঝাতে চায় যে লোকটির আগে সে কথা শুনে মাতাল আরো বেশি করে আরাধনা করতে থাকে। অন্যদিকে অ্যাডাম সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে অ্যাডাম বিশাল এক আকাশ দেখতে পায়, যেটা সে কখনো কল্পনা করতে পারেনি। এমনকি তার স্বপ্নেও আসেনি যে আকাশ এতটা সুন্দর হতে পারে। সে অবাক দৃষ্টিতে উপর দিকে তাকিয়ে থাকে এবং বলতে থাকে, ও দেখো দেখো আকাশ। প্রত্যেকেই হতবাক অবাক হয়ে যায়। যাই হোক, এরপর সে সেখান থেকে চলে আসে এবং এক কালো মানুষকে দেখতে পায়। অ্যাডাম অভাবনীয় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, কারণ জন্মের পর সে কখনো কোনো কালো মানুষ দেখেনি। সে তার সঙ্গে হাত মেলায় এবং সেখান থেকেও চলে আসে। এরপর অ্যাডাম একটি বাসে উঠে পড়ে। বাসের ভেতরে সে এক সাইকোর পাশে বসেছিল। কিছুক্ষণ পর অ্যাডাম নিজেও অদ্ভুত আচরণ করতে থাকে এবং জোরে জোরে কথা বলতে থাকে। বুঝতেই তো পারছো যে মানুষটি কখনো জনবহুল পরিবেশে মিশে ওঠেনি। সে এখন হঠাৎ করে এমন মানুষের মাঝে পড়ে গেছে, তাই কিভাবে ব্যবহার করতে হয় সেটাও তার অজানা। অ্যাডাম জোরে জোরে চিৎকার করতে থাকে এবং গ্রোসারি স্টোর কোথায়, গ্রোসারি স্টোর কোথায় এই কথা বলতে থাকে। তার এমন ব্যবহারে সেই সাইকো লোকটি সামনে একটি গ্রোসারি স্টোর দেখতে পায় এবং তাৎক্ষণিক বাসটি থামানোর জন্য চিৎকার করতে থাকে। বাসটি যখন থেমে যায়, অ্যাডাম হুমড়ি খেয়ে সামনের দিকে পড়ে যায়। চারদিকে সবাই অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এরপর সে গ্রোসারি স্টোরে ঢুকে পড়ে এবং সেখানে একটি বাচ্চার সঙ্গে অদ্ভুত ও পাগলামিপূর্ণ ব্যবহার করতে থাকে। কিছুক্ষণ পর সে সেখান থেকে সরে আসে এবং গ্রোসারি স্টোরের ম্যানেজারের কাছে যায়। এরপর তার হাতে থাকা ফর্দটি
পড়ে শোনাতে থাকে সেই ম্যানেজারকে। ম্যানেজার বুঝতে পারে অ্যাডাম অনেক বেশি পণ্য নেবে, তাই সে অ্যাডামকে জানায়, আপনি কিছু মনে না করলে আপনার দেওয়া লিস্টের প্রত্যেকটি জিনিস আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিতে পারি। এই কথা শুনে অ্যাডামের হঠাৎ মনে পড়ে যায় তার বাসার কথা। সে মনে মনে ভাবে, আমার বাসা কোথায় সেটাই তো আমি জানি না। ঠিক ছোট্ট বাচ্চার মতো করে সে ম্যানেজারকে জিজ্ঞেস করে, আমার বাসা কোথায়, আপনি কি জানেন? ম্যানেজার সরাসরি না বলে দেয়। এরপর অ্যাডাম সেখানে দেরি না করে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে এবং একটি বাসে উঠে পড়ে। জানালার বাইরে তাকিয়ে রাস্তা দেখতে থাকে। হঠাৎ করে তার চোখে পড়ে একটি পুরনো কার্ড বিক্রির দোকান, অর্থাৎ যে কার্ডগুলোকে সে সংরক্ষণ করে রেখেছিল তার বাবার কাছ থেকে নিয়ে সেই কার্ড বিক্রি করা যাবে এখানে। বাস থেকে নেমে সে সেই দোকানের মধ্যে প্রবেশ করে, $2000 দিতে চায়, তাও খুচরা নোটে। ঠিক এই সময়ে আরও এক গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের সঙ্গে আমরা পরিচিত হই, তার নাম ছিল ইভ। হঠাৎ করে সে সেখানে চলে আসে এবং বলে, এই কার্ডগুলোর দাম একটি কার্ডের $4000, আর আপনি আছেন, আপনি তো এই লোকটাকে ঠকাচ্ছেন। অ্যাডাম পাগলের মতো তাকিয়ে থাকে তার দিকে। এই প্রথমবার সে কোনো মেয়েকে দেখছে। যাই হোক, অ্যাডাম প্রথমবার ইভের কথায় বিশ্বাস রাখতে পারে। আর অন্যদিকে দোকানদার তখন রেগে গিয়ে ইভকে জানায়, তোমাকে আমি এখনই চাকরি থেকে বের করে দিলাম, তুমি অযথা অন্যের কথার মধ্যে নাক গলাচ্ছ। এভাবে সে ইভকে আরও বোকাচোকা করতে থাকে। ঠিক তখনই অ্যাডাম দোকানদারকে জানায়, আপনি কিন্তু মেয়েটির সঙ্গে খুব খারাপ ব্যবহার করছেন, এরপর আরেকটি কথা বললে আপনার বিপদ হবে। অ্যাডামের এই কথা শুনে ইভ মুগ্ধ হয়ে যায়। এরপর ইভ অ্যাডামকে নিয়ে সেখান থেকে চলে আসে। রাস্তায় হাঁটতে হাঁটতে তাদের মধ্যে অনেক কথা হয়, কিন্তু অ্যাডাম এমন এমন কথা বলতে থাকে যা শুনে ইভের মনে হয় অ্যাডাম হয়তোবা সত্যি একজন পাগল। এজন্য ইভ হঠাৎ দৌড়ে চলে যায় সেখান থেকে। ইভের টাকার খুব প্রয়োজন ছিল, তাই সে রাজি হয়ে যায়। হোটেল খুঁজে পেলে হয়তোবা অ্যাডাম তার পিছু আর করবে না। কথা মতো ইভ তাকে একটি হোটেলে নিয়ে যায় এবং তার কাছ থেকে একটি কার্ড নিয়ে ইভ সেখান থেকে চলে যায়। যখন হোটেলের অ্যাসিস্ট্যান্ট বয় অ্যাডামকে তার রুম দেখিয়ে দিতে যায়, তখনই অ্যাডাম তার সঙ্গে বিভিন্ন অদ্ভুত কথা বলতে থাকে, যা অ্যাসিস্ট্যান্টের কাছে খুবই অবিশ্বাস্য লাগে। অ্যাসিস্ট্যান্ট মনে করে ছেলেটি হয়তো একটু ছেলে মানুষ রয়ে গেছে, তাই সে তার বয়স সম্পর্কে জানতে চায়। অ্যাডাম তাকে সহজ সরলভাবে জানায়, আমার বয়স 35 বছর। এরপর অ্যাডাম অ্যাসিস্ট্যান্টকে ভাই বলে সম্বোধন করে এবং তাকে চলে যেতে বলে। অ্যাডামের এমন আচরণে অ্যাসিস্ট্যান্ট হতভম্ব হয়ে যায়। তবে পরদিন সকালে অ্যাডামের একটি ফোন কল আসে। কলটি তুলতেই ইভের গলা শুনতে পায় অ্যাডাম। অ্যাডাম জোরে জোরে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, আমি তো ভেবেই নিয়েছিলাম তোমার সঙ্গে আর কথা হবে না বা দেখাও আর হবে না। যাই হোক, তোমার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগছে। ইভ তখন অ্যাডামকে নিচে আসতে বলে। অ্যাডাম দৌড়াদৌড়ি করে নিচে চলে আসে। এরপর অ্যাডাম ইভকে জানায়, তোমার তো চাকরির প্রয়োজন, কাল রাতে তুমি একটা চাকরি হারিয়েছ, তুমি আমার কিছু কাজ করে দেবে, এর বিনিময়ে আমি তোমাকে প্রতিদিন $1000 দেব। ইভ রাজি হয়ে যায়। সে জানতে চায় কি কাজ করতে হবে। অ্যাডাম তখন জানায়, আমি বাসা থেকে একটা বড় লিস্ট নিয়ে এসেছি, এই লিস্ট অনুযায়ী আমাকে খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সাহায্য করতে হবে। ইভ অবাক হয়ে যায় এবং বলে, এত সহজ কাজের জন্য প্রতিদিন $1 করে তুমি দেবে? অ্যাডাম তাকে বলে দেয়, হ্যাঁ, $1 দেব। এরপর তারা কাজে লেগে পড়ে। গাড়ি করে প্রচুর মাল বোঝাই করতে থাকে। অনেক মানুষ তাদের দেখে প্রশ্ন করে, এই জিনিসগুলো কিসের জন্য কেনাকাটা হচ্ছে? কোনো সংস্থার জন্য কি, নাকি কোনো অসহায় মানুষদের জন্য? তারা জানায় এগুলো সম্পূর্ণ তাদের ব্যক্তিগত। এইসব ঘটনার মধ্য দিয়েই অ্যাডাম ও ইভের মধ্যে ধীরে ধীরে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন ইভ অ্যাডামকে তার বাসায় নিয়ে যায় এবং ইভের দোস্ত নিকের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। তারা তিনজনে মিলে অনেক আনন্দ করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই অ্যাডামের মা হেলেন একবার উপরে উঠে আসতে চায়, এজন্য সে লিফটের বোতামে চাপ দিয়ে ধীরে ধীরে উপরে উঠতে থাকে। এই সময়ে সে পাগল মাতালটি আবারও আরাধনা করছিল। হঠাৎ করে আবারও মাটি কাঁপতে থাকে এবং কিছুক্ষণ পর লিফট থেকে লাল আলোর রোশনিতে হেলেন বেরিয়ে আসে, যাকে দেখে সে পাগল লোকটি আরও বেশি ভয় পেয়ে যায়। পাগল লোকটি প্রশ্ন করে, আপনি কে? হেলেন শান্ত মনে উত্তর দেয়, আমি অ্যাডামের মা। পাগল লোকটি তখন পুরোপুরি নিশ্চিত হয়ে যায় মাটির নিচ থেকে পরপর দেবদেবীরা উঠে আসছে, আর এটি তার কোনো এক প্রার্থনার ফল। অন্যদিকে তারা অ্যাডামকে নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে যায়। সমুদ্র সৈকত দেখা মাত্রই অ্যাডাম পাগলের মতো চিৎকার করতে থাকে। সে দৌড়তে দৌড়তে এক নিঃশ্বাসে সৈকত পেরিয়ে সরাসরি সমুদ্রে নেমে যায়। মনের আনন্দে সে গোসল করতে থাকে, পানি ছিটাতে থাকে। দেখে মনে হচ্ছিল জীবনে যেন এই মানুষটি প্রথমবার সমুদ্রে নেমেছে। অ্যাডামের দুই বন্ধু হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এরপর তারা বাসায় ফিরে আসে। সন্ধ্যার দিকে যখন বৃষ্টি নেমেছে, অ্যাডাম তখন মনের আনন্দে বৃষ্টির মধ্যে বসে থাকে এবং ভিজতে থাকে। ইভ এই অবস্থা দেখে ছাতা নিয়ে অ্যাডামের কাছে চলে আসে। এরপর তারা দুজনে গল্প করতে থাকে। হঠাৎ করেই এক অজান্ত অনুভূতিতে
অ্যাডাম ইভকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে অ্যাডাম এমন এক অসম্ভব সুখ অনুভব করে যা ভাষায় প্রকাশ করা যায় না। আর এরই মধ্য দিয়ে ইভের মনেও প্রশান্তি লাভ করে। এরপর অ্যাডাম মনে মনে ঠিক করে ইভকেই সে নিজের জীবনের সঙ্গী করবে এবং তাকে নিজের জগতে অর্থাৎ বাংকারের মধ্যে নিয়ে যাবে। যেই কথা সেই কাজ, সে ইভকে প্রপোজ করে এবং ইভও রাজি হয়ে যায়। এরপর অ্যাডাম ইভকে তার বাংকারে নিয়ে যাওয়ার কথা বলে। ইভ কৌতূহল বশত রাজি হয়ে যায়। কৌতূহলের সঙ্গে ইভ বাংকারের মধ্যে প্রবেশ করে। সেখানে সত্যি এক বিশাল ঘর দেখে। ইভ অবাক হয়ে যায়। এত বড় বাংকার তার কাছে একেবারে অবিশ্বাস্য মনে হয়। এরপর অ্যাডাম ইভকে জানায় এই মুহূর্তে তার বাবা মাকে সত্যটা জানানো বুদ্ধিমানের কাজ হবে না। একটি ভুল ধারণার কারণে তারা 38 বছর মাটির নিচে বসবাস করছে। এজন্য অ্যাডাম একটি প্ল্যান করে। সে জঙ্গলের নির্জন এক এলাকায় একটি ওয়ান টাইম বাসা তৈরি করে এবং সেখানে তার বাবা মাকে নিয়ে যায়। অ্যাডাম তার বাবা মাকে জানায় পারমাণবিক বিস্ফোরণের পর মানবজাতি অনেক কমে গেছে আর চারপাশে শুধু গাছপালা এবং প্রকৃতিতে ভরে গেছে। অ্যাডাম ঠিক করে কোনোদিন সে তার বাবা মাকে আসল সত্য জানতে দেবে না, কারণ সত্যটা জানলে হয়তোবা তার বাবা মার হার্ট অ্যাটাক হতে পারে। এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে এই জঙ্গলের মধ্যেই বসবাস করতে থাকে। আর এরই মধ্য দিয়ে আজকের গল্পটির এন্ড ঘটে। তো গল্পটি কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক করবা। আর এরকম নতুন ইন্টারেস্টিং ও বাছাই করা গল্পগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।